হ্যালো, কথা শোনা যাচ্ছে সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো কি খবর সবার? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনার কি খবর, কি অবস্থা? আছি ভালোই। আচ্ছা, লাস্ট ক্লাসে কি আমরা ইলাস্টোমার এটা শেষ করেছিলাম? মনে আছে কারো? এগুলা কি দেখানো হয়েছিল নাকি? জি স্যার, এটা শেষ হয়েছে স্যার। আচ্ছা, এটা শেষ হয়েছে। Okay. আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো আমরা মোটামুটি এই পার্টে সিলেবাসের শেষের দিকে আর কি। তো আর দুইটা চ্যাপ্টার বাকি আছে, কার্বন ফাইবার নিয়ে একটা চ্যাপ্টার, আর মিসেলেনিয়াস অর্থাৎ এছাড়া বাকি যেসব, যেমন গ্লাস ফাইবার আছে, তারপর মেটালিক ফাইবার গুলো আছে, বা এই টাইপের বিবিধ বা এছাড়া যে ফাইবার গুলো আছে সেগুলো নিয়ে আমরা হয়তো বা একটা চ্যাপ্টারে আলোচনা করব। তো এইটাকে সেকেন্ড লাস্ট চ্যাপ্টার ধরা যায়। আর কার্বন ফাইবারের নাম আমরা মোটামুটি সবাই শুনছি, যদিও অত ডিটেলসে কেউ ভালোভাবে হয়তো বা জানি না, বাট এই কার্বন ফাইবার সম্পর্কে আহ, শোনা হয়েছে অবশ্যই। কারণ ইদানিং এই ফাইবার নিয়ে অনেক কাজ চলতেছে, বা অনেক কিছু অ্যাপার্ট ফ্রম টেক্সটাইল অনেক কিছুতে এই ফাইবারটাকে ইন্টিগ্রেট করার একটা আহ, প্রবণতা চলতেছে। তো এইসব কেন, সবকিছু সম্পর্কেই আমরা জানবো এই কার্বন ফাইবার চ্যাপ্টারে। যে মানে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দিস ফাইবার, এই ফাইবারের স্পেশালিটিটা আসলে কি, কেন সবাই ইউজ করতে চায়, বা এটা ইউজ করলে কি সুবিধা আমরা পাবো, এই রিলেটেড টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা শুরু করি। কার্বন ফাইবার নাম থেকেই আমরা বুঝতে পারতেছি এই ফাইবারে কার্বন থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা এতদিন যেসব ফাইবার পড়ছি সবগুলোতেই কম বেশি কার্বন ছিল, সবগুলো হাইড্রোকার্বন ফাইবার ছিল। পলিস্টার বলো, পলিয়ামাইড বলো, নাইলন বা অ্যাক্রাইলিক বলো, অথবা পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিইউরেথন, যাই বলো না কেন সবগুলোতেই কিছুটা কিছু কার্বন ছিল। তো আমরা কার্বন ফাইবারটা আসলে ওই সব ফাইবারের থেকে আলাদা কোন জায়গাটায়? আলাদা হচ্ছে এতে ওইখানে কার্বনের সাথে আরো অন্যান্য অনেক কিছুই ছিল। হাইড্রোকার্বন ছিল, নাইট্রোজেন ছিল, অক্সিজেন ছিল, বা অন্যান্য অনেক ম্যাটেরিয়াল ছিল। বাট আমাদের এই কার্বন ফাইবারে শুধুমাত্র কার্বন ব্যতীত অন্য কিছু থাকবে না। দ্যাটস দ্য মেইন ডিফারেন্স ওইসব ফাইবারের থেকে। তো স্বাভাবিকভাবেই যখন কার্বনের সাথে অন্যান্য কিছু থাকবে না, তখন হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স ওই সব ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স এর থেকে আলাদা হবে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।
তো তার আগে আমরা একটু কার্বন সম্পর্কে জেনে নিই। কার্বন সম্পর্কে আমরা জানি মোটামুটি, যেহেতু আমরা মোটামুটি সবাই সায়েন্সের স্টুডেন্ট, সো কার্বন একটা কার্বন এলিমেন্টটাকে নিয়ে অনেক কিছুই জানি আমরা। তারপরেও একটু ওভারভিউ করে যাই। প্রথম ইয়াটা হচ্ছে কার্বনকে বলা হয় হচ্ছে এলিমেন্ট অফ লাইফ। মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মানে মানব দেহ থেকে শুরু করে আশেপাশে যা কিছু দেখি সবকিছুর মধ্যেই কিন্তু কার্বন এলিমেন্টটা রয়ে গেছে। এই কারণে কার্বনকে বলা হয় হচ্ছে এলিমেন্ট অফ লাইফ। আমাদের ডিএনএ আরএনএ থেকে শুরু করে একদম মোটামুটি যাই করি না কেন, সকল লিভিং থিং এর মধ্যে, সেটা গাছ হতে পারে বা পোকামাকড়, জীবাণু, যাই হোক না কেন, সবকিছুর ভেতরেই দেখবা তাদের সবার বিল্ডিং ইউনিট হচ্ছে কার্বন। সো মেইন ব্যাকবোনটাই হচ্ছে কার্বন। তো এই জন্য বলা হয় কার্বনকে দ্য এলিমেন্ট অফ লাইফ, অর্থাৎ কার্বন ছাড়া কোনো লিভিং জিনিসকে কল্পনা করা কঠিন আর কি। আর কার্বনকে যদি আমরা অ্যাবান্ডেন্সের দিক থেকে চিন্তা করি, যে পুরা ইউনিভার্সে আসলে কতটুকু কার্বন আছে, সেই দিক থেকে র্যাঙ্কিং করলে কার্বনকে বলা যায় ফোর্থ মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন দ্য ইউনিভার্স। অর্থাৎ সবচাইতে বেশি কোন ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোর যদি আমরা একটা লিস্ট বানাই বা সেগুলোর যদি আমরা একটা র্যাঙ্কিং করি, তাহলে কার্বনকে ফোর্থ পজিশনে রাখা যায়। তো এর আগেও আরো কিছু জিনিস আছে, আর কার্বনটাকে ফোর্থ পজিশনে রাখা যায়। তো কার্বনকে বিভিন্ন রকম ফর্মে আমরা পাই, যেমন বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড পাই, বা লাইমস্টোন, তারপর গাছের ভেতরে উড, কাঠের মধ্যে চারকোল, কয়লার ভিতরে কার্বন থাকে, ডায়মন্ডের মধ্যে কার্বন থাকে, প্লাস্টিক এলিমেন্ট গুলো যেগুলো পলিমার দিয়ে তৈরি, এগুলোতে কার্বন আছে, গ্রাফাইটের মধ্যে কার্বন আছে। সো আমাদের আশেপাশে আসলে অনেক ফর্মে কার্বনকে আমরা পাই। তো এখানে ঘটনা হচ্ছে আমরা যে ফর্মেই কার্বনকে পাই না কেন, কার্বন কিন্তু একা থাকে না, কারণ অনেক কিছুই যুক্ত থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কার্বন ফাইবার বানানোর ক্ষেত্রে যে কার্বনকে আমরা ফাইবার শেপে বানাবো, বাট কার্বনের সাথে অন্য কিছু থাকবে না। এই অক্সিজেনকে উঠাই দিতে হবে, বা লাইমস্টোনে হাইড্রোজেন থাকলে, বা তোমার সেলুলোজের মধ্যে যে কার্বন আছে সেখানে হাইড্রোজেন বা হাইড্রোক্সিল গ্রুপ, এগুলোকে সরাই দিতে হবে। তারপর হচ্ছে ডায়মন্ডে যে আয়নিক বন্ডিং করে থাকে কার্বন যাদের সাথে, তাদেরকে সরাই দিতে হবে। এরকম আর কি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কার্বন থাকবে, কার্বন বাদে আর কিছু থাকবে। এখন কার্বন আসলে এত ফর্মে থাকার পেছনের মেইন কারণ হচ্ছে কার্বন খুবই ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়াল, যে হচ্ছে সবার সাথেই বন্ডিং করতে পারে। এরা তো নিজেদের সাথে নিজেরা বন্ডিং করেই, কার্বন কার্বন বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড আমরা সবই দেখতে পাই, বা এরকম রিং ফরমেশন করেও কার্বন বন্ডিং করতে পারে অ্যারোমেটিক ম্যাটেরিয়াল গুলো। তো এছাড়াও হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এরকম প্রকৃতিতে আরো যে মানে মৌলগুলো আছে, সেগুলোর সাথেও কার্বন খুব ইজিলি স্ট্রংলি বন্ড গঠন করতে পারে। আইদার সেটা হতে পারে আয়নিক বন্ড, হতে পারে কোভ্যালেন্ট বন্ড, অথবা হাইড্রোজেন বন্ড, অনেক কিছু হয়ে, বা ভ্যান্ডার ওয়ালস বন্ড। এগুলোর মাধ্যমে কার্বন খুব সহজেই অন্যান্য ম্যাটেরিয়াল গুলোর সাথেও বন্ডিং করতে পারে। তো এই কারণেই আসলে কার্বনের এত প্রাচুর্য, এবং কার্বন দিয়ে এত জিনিস তৈরি করা, যে কার্বনের এই ক্যাপাবিলিটিটা আছে। আমরা সবাই জানি যে কার্বনের ইয়া হচ্ছে 6, মৌলিক নাম্বার হচ্ছে 6, এবং তার ফার্স্ট যে এখানে 2টা ইলেকট্রন থাকে এবং পরেরটাতে 4টা ইলেকট্রন থাকে, এটা আমরা সবাই জানি। এবং তার এই যে অক্টেভ বা অষ্টক পূরণ করার জন্য বাকি এই 4টা হাত দিয়ে সে 4 জনের সাথে বিক্রিয়া করতে পারে। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট রিজন যে কার্বন আসলে এতটা ফ্লেক্সিবল। আচ্ছা, তো এখন ফাইবার নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে আসলে কার্বন ফাইবার জিনিসটা কি। তো কার্বন ফাইবার আমরা হয়তো বা কোনো অ্যাডভার্টাইজমেন্টে বা টিভিতে বা হচ্ছে ইউটিউবের কোথাও বা কোনো জায়গায়, কোনো না কোনো জায়গায় হয়তো বা দেখছি। এটা দেখতে একটা ফাইবারের মতোই, নর্মাল একটা ফাইবার, যেটার কালার হচ্ছে কি কালো রঙের, এরকম একটা
চিকন একটা চুলের মতো অংশ, সেটাকে আমরা কার্বন ফাইবার বলতেছি। এখন ফাইবার হওয়ার যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক সেই সম্পর্কে আমরা জানি যে ফাইবার হইতে হইলে একটা জিনিসকে ফ্লেক্সিবল হইতে হবে, এটার ফাইননেস থাকতে হবে, আর এটার লেন্থ টু। স্যার কথাটা একটু কেটে আসছে, আরেকবার একটু বললে কাইন্ডলি ভালো হতো। আচ্ছা, কথা কেটে আসছে, 1 মিনিট। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই ইন্ট্রোডাকশন স্লাইডটাতে আমরা কার্বন ফাইবার সম্পর্কে একটু ওভারভিউ নিব। কার্বন ফাইবারটা আসলে কেমন, তোমরা হয়তো বা কোথাও না কোথাও দেখছো যে কার্বন ফাইবারটা আসলে এরকম একটা ফাইবারের মতোই, চুলের মতো একটা শেপ, যেটাতে ফাইবারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা লাগে, অর্থাৎ ফাইননেস লাগে, ফ্লেক্সিবিলিটি লাগে, তারপরে হচ্ছে হাই লেন্থ টু ডায়ামিটার রেশিও এটা লাগে, অর্থাৎ এটা যতটুকু চিকন তার থেকে বেশি হচ্ছে লম্বা, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ফাইবারের থাকতে হয়। তো কার্বনেরও এরকম ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং কার্বন ফাইবারটা দেখতে হচ্ছে, কালারটা হচ্ছে কালো, এটা আমরা সবাই দেখছি মোটামুটি। তো এইরকম একটা ফাইবার যদি আমরা বানাইতে যাই, আমাদের কি করতে হবে আসলে? আমরা এতক্ষণ দেখলাম যে প্রকৃতিতে আসলে অনেক কার্বন আছে, 4 নাম্বার মানে অ্যাবান্ডেন্সের দিক থেকে, কিন্তু কার্বনকে আমরা একা পাইতেছি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। তো আমাদের ফাইবার হইতে হইলে তো কার্বনকে একা করতে হবে, তাই না? কার্বনের সাথে যা যা আছে সব বের করে দিতে হবে। তাইলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের কাজটাকে একটু সহজ করে নিতে পারি। যেমন কার্বন তো নর্মালি এরকম ফাইবার শেপে থাকে না, এরকম আমাদের বানাইতে হবে, রাইট? তো সেটা করতে হইলে আমরা একটা অর্গানিক পারি, হইতে পারে সেটা পলিয়েস্টার, হইতে পারে অ্যামাইড, হইতে পারে অ্যাক্রাইলিক, যেটাই হোক না কেন, এরকম একটা অর্গানিক পলিমার নিয়ে আমরা তাকে হচ্ছে আগে ফাইবারে কনভার্ট করতে পারি। তো এইটা সম্পর্কে আমরা সবাই জানি, মেল্ট স্পিনিং বা ওয়েট স্পিনিং যেটাই হোক না কেন, সেইটা দিয়ে আমরা তাকে ফাইবারে কনভার্ট করতে পারি। এবং ফাইবারে কনভার্ট করার পরে এটার সাথে যা যা ছিল, আর সাপোজ আমি অ্যাক্রাইলিক নিয়ে কাজ করতেছি, তো অ্যাক্রাইলিকের সাথে কি একটা এরকম সায়ানাইড ছিল, তাই না? তো এইখান থেকে নাইট্রোজেন প্লাস এইখানে যে হাইড্রোকার্বন গুলো ছিল, এখান থেকে হাইড্রোজেন, এগুলাকে যদি আমি জাস্ট সরায় দিতে পারি, তাইলেই তো আমার শুধুমাত্র এই যে কার্বনের চেইনটা থেকে যায়, তাই না? তো এরকম অসংখ্য কার্বনের চেইন যখন একসাথে হবে, তখন তাদেরকে আমরা একত্রিত করে কার্বন ফাইবার তৈরি করতে পারবো অসংখ্য কার্বনের চেইন দিয়ে। তাইলে এই কার্বনের চেইন গুলোর বিশেষত্ব হচ্ছে এখানে কার্বন বাদে আর কিছু নাই, অনলি কার্বনের চেইন। পাশাপাশি যে চেইন গুলো আছে এগুলোতে শুধুমাত্র কার্বন আছে। তো এইটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট কার্বন ফাইবার বানানোর। এখন আমাদের যেটা চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই অ্যাডিশনাল ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করব, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জিং পার্ট। তো এইটা করার জন্য যেটা করতে হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে পাইরোলাইসিস। পাইরোলাইসিস সম্পর্কে হয়তো বা শুনছো আগে। পাইরোলাইসিস শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দে অনুযায়ী পাইরো শব্দের অর্থ হচ্ছে আগুন, আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে সেপারেশন। মানে পাইরোলাইসিস মানে তুমি হচ্ছে খুব হিট দিয়ে যদি কোনো কিছুকে সেপারেট করতে পারো, সেই প্রসেসটাকে আমরা পাইরোলাইসিস বলি। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, নন কার্বন যে এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, যেগুলো নিয়ে আমরা কাজ করলাম, এই পার্টগুলোকে আমরা যখন খুব হিটিং এর মাধ্যমে কোনো অর্গানিক পলিমার থেকে বের করে দিব, হাই টেম্পারেচারে হিট করার মাধ্যমে, সেইটাকে আমরা বলবো হচ্ছে পাইরোলাইসিস। এবং এই পাইরোলাইসিসকে ইউজ করে আমরা শুধুমাত্র কার্বনের মৌলিক চেইন যেটা, সেটা তৈরি করতে পারবো। স্যার তাহলে এখান থেকে স্যার এই কার্বন গুলো স্যার আলাদা সেপারেট হয়ে যাবে না স্যার, যদি তাপ দেওয়া হয় বেশি? কার্বন নিজেরা ভেঙে যাবে, বাট আমরা কন্ডিশনটা এমন ভাবে সেট করব যাতে কার্বনটা বের না হয়ে যায়। মানে কোনো একটা ধরো আবদ্ধ অবস্থায় আমরা যদি এটাকে তাপ দেই, আহ, প্রতিটা ম্যাটেরিয়ালের আসলে নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদের ভর আলাদা, তারপর হচ্ছে তাদের বাষ্পায়িত হওয়ার ক্ষমতা আলাদা, এক এক টেম্পারেচারে এক একটা জিনিস এক এক ভাবে আর কি সেপারেট হয়ে যায় বা বের হয়ে যায় বা তোমার আলাদা হয়ে যায়। তো
তো সেই কন্ডিশনটা আমরা এমন ভাবে সেট করব যাতে কার্বনটা বের না হইতে পারে, কার্বনটা থাকবে বাট এর সাথে অ্যাডিশনালি যা কিছু আছে সেগুলো হোক নিজেদের ভরে বা নিজেদের কোনো কন্ডিশনের কারণে সেটা হচ্ছে সেপারেট হয়ে যাবে। ওকে, জি স্যার। আচ্ছা, তো এই গেল আমাদের কনসেপ্ট। এটা নিয়ে আমরা ডিটেলসে ঢুকবো, চিন্তার কোনো কারণ নেই, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট আমরা কনসেপ্টটাকে বুঝলাম যে কিভাবে আসলে কাজটা করতে পারি। আচ্ছা, তো এখন কার্বন ফাইবারের একটু পরিচিতি নিয়ে নেই। কার্বন ফাইবারটা আসলে কেমন, তারা কেমন আচরণ করে। তো কার্বন ফাইবার অলরেডি বলছি আমি যে ফাইবার কনসিস্টিং অফ স্ট্রং থিন ক্রিস্টালাইন ফিলামেন্ট চেইন অফ কার্বন ইন অ্যান অর্ডারড ওয়ে। মানে আমাদের যে চেইন গুলো থাকবে সেটা শুধুমাত্র কার্বনের হবে, আর কিছুর হবে না। ফাইবারস আর এক্সট্রিমলি স্টিফ, স্ট্রং এন্ড লাইট। ফাইবারটা খুবই স্ট্রং, খুবই লাইট ওয়েট মানে হালকা, এবং খুবই স্টিফ। স্টিফ মানে হচ্ছে তার রিজিডিটি বেশি, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি একটু কম নর্মাল ফাইবারগুলোর তুলনায়। একটু সে হচ্ছে রিজিড, শক্ত, মানে নাড়াচাড়া করতে চায় না খুব বেশি এরকম। আর সে স্ট্রং তো আমরা বুঝি, তার টেনজাইল স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথ এগুলো অনেক বেশি। আর লাইট ওয়েটও আমরা বুঝতেছি যে এটা তা খুবই হালকা। তো এখানে কম্পোস্ট অফ কার্বন অ্যাটমস বন্ডেড টুগেদার ইন এ লং ফর্ম চেইন, অর্থাৎ কার্বন অ্যাটম গুলো একটা লং চেইন ফর্মে বন্ডিং করা থাকে, এটাকে আমরা বলতেছি কার্বন ফাইবার। এবং এইটার মানে মোস্ট ইম্পর্টেন্ট বা এবং ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা হচ্ছে 5 টাইমস স্ট্রঙ্গার দেন স্টিল। স্টিল সম্পর্কে আমরা সবাই জানি, স্টিলের সবকিছুই মোটামুটি স্ট্রং হয়। তো একটা কার্বন ফাইবার সেই স্টিলের থেকেও 5 টাইমস বেশি স্ট্রং। তো এটা আমরা কিভাবে প্রমাণ করছি? নির্দিষ্ট একটা লেন্থের এবং নির্দিষ্ট একটা ডায়ামিটারের কার্বন ফাইবার নিছি, সেম সিমিলার শেপের একটা স্টিল ফাইবার নিয়েছি, দুইটার উপরে টেনজাইল স্ট্রেংথ অ্যাপ্লাই করছি, দেখা গেছে এটা 5 টাইমস বেশি ডিউরেবল। কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাপ্লাই করছি, দেখা গেছে এটা 5 টাইমস বেশি ডিউরেবল, এরকম। সো এটা মোটামুটি 5 টাইমস স্ট্রঙ্গার দেন স্টিল। কিন্তু সবচাইতে সুবিধার কথা হচ্ছে 2/3 টাইমস লেস ইন ওয়েট, অর্থাৎ তুমি ওয়েটের কথা চিন্তা করলে এটা হচ্ছে হালকা। 2/3 টাইমস, 2/3 বেশি হালকা কার থেকে? স্টিলের থেকে। আর 2 টাইমস স্টিফার, অর্থাৎ শক্ত হচ্ছে 2 টাইমস, ফ্লেক্সিবিলিটি একটু কম। ওকে, তাহলে স্টিলের সাথে আমরা তুলনা করে কি বুঝতে পারলাম? সেটা স্ট্রঙ্গার দ্যান স্টিল। স্ট্রঙ্গার দেন স্টিল মানে স্টিলের থেকেও, স্টিলটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, স্টিল যেহেতু অনেক স্ট্রং একটা ম্যাটেরিয়াল তার সাথে তুলনা করা হয়েছে আর কি। তাহলে অন্যান্য ফাইবারগুলোর তুলনায় কত পরিমাণে শক্ত আমরা বুঝতেই পারতেছি। তো দুইটা ক্যারেক্টারিস্টিক্স এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তার স্ট্রেংথ আর একটা হচ্ছে তার ওয়েট। সাপোজ তুমি একটা গাড়ি বানাবা, তো তোমার একটা গাড়ি বানানোর জন্য গাড়ির বডিটা কেমন হইলে ভালো হয়? স্ট্রং হইলে ভালো হয়, তাই না? কারণ বাইরের কোনো কিছু যাতে এটাকে ভাঙতে না পারে বা ক্ষতি করতে না পারে। তো আমি যদি স্টিলের বদলে কার্বন ফাইবার দিয়ে গাড়ি বানাই তাহলে সেটা অনেক স্ট্রং হবে, তাই না? এট দ্য সেম টাইম আমার ওয়েটের কথা যদি চিন্তা করি, একটা গাড়ি চালাইতে কি লাগে? ফুয়েল লাগে, তাই না? আইদার গ্যাস অথবা তেল অথবা ডিজেল, পেট্রোল, যেটাই বলো, একটা ফুয়েল লাগে। তো এই ফুয়েলটা কি পরিমাণে খরচ হবে সেটা ডিপেন্ড করে কিন্তু তার ইঞ্জিনের উপরে। অর্থাৎ একটা গাড়ি যতটা হেভি, যতটা ভারী, তাকে মুভ করাইতে বা চালাইতে কিন্তু তত বেশি এনার্জি দরকার, তাই না? তো সেই এনার্জিটা আসে কোত্থেকে? এই ফুয়েল পোড়ানোর মাধ্যমে, তাই তো? আইদার তেল অথবা গ্যাস অথবা পেট্রোল, ডিজেল, এগুলোর থেকেই তো এই এনার্জিটা আসে। তো একটা গাড়ি বলো বা এরোপ্লেন বলো বা ট্রেন বলো বা যে কোনো কিছুই যদি বেশি হেভি হয়, সেইটাকে মুভ করাইতে কিন্তু বেশি পরিমাণ ফুয়েল খরচ হয়। তো আমরা যদি কার্বন ফাইবার ইউজ করি ইনস্টেড, এটা যেহেতু হালকা, করাইতে তোমার খুব বেশি কষ্ট হবে না, মানে কষ্ট হবে কিন্তু কম কষ্ট হবে কার তুলনায়? স্টিল বা লোহা বা এই এই জিনিসগুলোর তুলনায়। তো এইটা আরেকটা হচ্ছে অ্যানাদার অ্যাডভান্টেজ অফ কার্বন ফাইবার। লাইট ওয়েট হওয়ার ফলে আমরা এখানে
এটা দিয়ে যদি কোনো যানবাহন তৈরি করি সেখানে ফুয়েল কস্ট বা এগুলা কমাইতে পারি। যেমন ধরো মহাকাশে রকেট যায়, তোমরা জানো রকেটের কিন্তু এক একটা নিচের দিকে এক একটা পার্টে জ্বালানি তেল থাকে, বা রকেটটাকে চালানোর জন্য যে জ্বালানিটা দরকার, যে ফুয়েলটা দরকার, সেটা হচ্ছে এরকম জমা থাকে। তো এই জিনিসগুলো কি করে, রকেটের ওজনকে কিন্তু বাড়ায় দেয়, তাই তো? তো ওজন বাড়ানো মানে হচ্ছে তাকে ঠেলতে বেশি ফোর্স লাগবে, বেশি পরিমাণ জ্বালানি খরচ হবে। তো আমরা যদি সামহাউ রকেট বা এগুলার বডি যদি কার্বন ফাইবার দিয়ে বানাই, তাহলে কিন্তু এটা মানে বডির ওজনটা লিস্ট অনেক হালকা হয়ে যাবে। হালকা হইলে আমাদের দেখা যাবে যে এখানে মানে 3টা কম্পার্টমেন্টে আমাদের ফুয়েল আছে, সো আমাদের 2টাতেই হয়ে যাচ্ছে কাজ, 3 নাম্বারটা লাগতেছে না। তো সেই ক্ষেত্রে ওজন কমে গেল, কস্ট কমে গেল। আমাদের এই যে ফুয়েল যেগুলা, এগুলা তো রিনিউয়েবল সোর্স না, এগুলা হচ্ছে আমরা মাটির নিচ থেকে পেট্রোলিয়াম তুলে বানাচ্ছি, খরচ করে ফেলতেছি। তো এগুলার ব্যবহার কিছুটা হইলেও বেঁচে গেল, তাই না? তো এই অ্যাডভান্টেজ গুলা আমরা কার্বন ফাইবারের মাধ্যমে পেতে পারি। স্যার এই কার্বন ফাইবার দিয়ে স্যার স্পেস এলিভেটর বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে তোমরা দেখবা যে অটোমোবাইল বা এরকম এরোপ্লেন বা এই টাইপের অ্যাপ্লিকেশন গুলাতে অনেকেই কার্বন ফাইবার ইউজ করতেছে শুধুমাত্র এই প্রপার্টি গুলোর কারণে। আচ্ছা, তো এখন যদি আমরা একটু হিস্ট্রিতে চলে যাই, যে কার্বন ফাইবারটা আসলে কিভাবে আমাদের সামনে আসলো, কিভাবে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ভালো জিনিস ইউজ করা যায়। আচ্ছা স্যার, একটু কোশ্চেন ছিল স্যার। হচ্ছে হ্যাঁ বলো। ওই যে স্যার হাইড্রোজেন আর নাইট্রোজেনকে যে স্যার সরাই দিলাম স্যার, হচ্ছে ওই জায়গায় স্যার আবার হচ্ছে কার্বন দিয়ে রিপ্লেস করা লাগে না স্যার? না হলে এইটা তুমি যখন চার্জড হয়ে যায় না? এইটা তুমি যখন একটা হ্যাঁ বদ্ধ জায়গা থেকে জিনিসগুলোকে বের করে দিবা, তখন হচ্ছে আহ, তোমার আশেপাশে ওইখানে তো তোমার কার্বনের পরিমাণ অনেকগুলোই, তাই না? শুধুমাত্র যে একটা চেইনই আছে এরকম না। তো আশেপাশের যে কার্বন এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে অটোমেটিক্যালি এসে ওইখানে বন্ডিং সৃষ্টি করে। এটা আমরা দেখবো যখন কার্বন ফাইবারের স্ট্রাকচার দেখবা, তখন আর একটু ক্লিয়ার হবে যে কার্বনের স্ট্রাকচারটা অনেকটা ওই যে গ্রাফাইটের মতো এরকম যে রিং আকারে থাকে আর কি কার্বন ফাইবারের মধ্যে। তো জি স্যার, এই এরকমই এক ভাবতেছিলাম, এরকমই মনে হয় হবে। এরকমই হবে আর কি আলটিমেটলি। ওকে, এটা যখন স্ট্রাকচার দেখবো তখন আর একটু ক্লিয়ার হবে। কি 100% কার্বন থাকবে ওখানে? 100% কার্বন থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি একটু হিস্ট্রিক্যাল ডাটাগুলা দেখি, অ্যানালাইসিস করি, তাহলে 1860 সালে সর্বপ্রথম হচ্ছে কার্বন ফাইবারটা অ্যাক্সিডেন্টালি তৈরি হয়ে যায়, যখন হচ্ছে ইলেকট্রিক্যাল বাল্ব নিয়ে কাজ চলতেছিল। তো স্যার জোসেফ উইলসন নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছিলেন। তো কাজ করার সময় বাল্বের ভেতরে যে তোমার যে জিনিসটা জ্বলে আর কি, ওইটা কিন্তু দেখবা কিছুটা ফাইবার শেপের বা ফিলামেন্টের মতো দেখতে। জি তো স্যার। ওই জিনিসটা তৈরি করার বিভিন্ন সোর্স খোঁজা হচ্ছিল। তখনও তো বাল্ব এত ভালোভাবে আবিষ্কার হয়েছে মাত্র আর কি। টমাস আলভা এডিসন উনি হচ্ছে বাল্ব নিয়ে কাজ করতেছিলেন। তো তার পাশাপাশি এই জোসেফ উইলসন উনি হচ্ছে এইটা নিয়ে কাজ করতে গিয়ে কোনো একটা সেলুলোজিক ম্যাটেরিয়াল নিছে, সম্ভবত ব্যাম্বু, অর্থাৎ যে বাঁশের মধ্যে যে ফাইবার গুলো থাকে, এইটাকে ফাইবার শেপেই নেওয়া হয়েছে এবং এইটাকে মানে উনি হিট করছে অনেক বেশি, এই পাইরোলাইসিসের মতো করে। বাট উনি তখন জানতেন না যে এই হিট করার ফলে যে মানে বাকি ম্যাটেরিয়াল গুলা বের হয়ে কার্বন ফাইবার থেকে যাবে। সো উনি এইটা নিয়ে কাজ করার সময় তো সর্বপ্রথম এই কার্বন ফাইবারটার কনসেপ্টটা আবিষ্কার করছেন আর কি। এরপরে টমাস আলভা এডিসন উনিও হচ্ছে ওনার ইলেকট্রিক্যাল বাল্বে হচ্ছে কিছু কিছু এই ধরনের ফাইবারকে ইউজ করছে আর কি। তো এই ফাইবার গুলো ছিল হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে, তখনও হচ্ছে সিনথেটিক সোর্স অতটা ভালোভাবে আবিষ্কার হয়নি। সো তারা কটন বা ব্যাম্বু এই টাইপের সেলুলোজিক ম্যাটেরিয়ালকে নিয়ে পাইরোলাইসিসের মাধ্যমে এই কার্বন ফাইবার সর্বপ্রথম মানে তৈরি করে। বাট এই ফাইবার গুলা
খুব ভালো ছিল না, কারণ আমরা জানি যে ন্যাচারাল ফাইবার গুলো আসলে একটু দুর্বল টাইপের ফাইবার। তো আমাদের সিনথেটিক কার্বন ফাইবার গুলো যেরকম মানে যে প্রপার্টি গুলো আমরা দেখে আসলাম যে অনেক স্ট্রং, অনেক লাইট ওয়েট, এই প্রপার্টি গুলো আসলে এই ন্যাচারাল ফাইবার গুলো দিচ্ছিল না। সো তারা ভাবছে যে ওকে, এটা তো তাহলে আর অতটা সুবিধাজনক না, ছিঁড়া যাইতেছে বা এই হচ্ছে, তো এটাকে আসলে অতটা আগায়ও যায়নি কাজটা নিয়ে। সো 1860 সালের পরে একটা গ্যাপ পড়ে মোটামুটি ভালো। তো এই গ্যাপ পড়ার পরে প্রায় 100 বছর পর ইউনিয়ন কার্বাইড নামে একটা অর্গানাইজেশন আছে আমেরিকান, তারা হচ্ছে সেখানে একজন সায়েন্টিস্ট রজার বেকন, উনি হচ্ছে একটা আমাদের রিজেনারেটেড ফাইবার, যেটার নাম হচ্ছে রেয়ন। তোমরা পড়ছো কিনা জানি না, না পড়লেও সামনে পড়াবেন স্যার। তো রেয়ন ফাইবারটা নিয়ে উনি হচ্ছে অ্যাক্সিডেন্টালি এরকম একটা পেট্রোলিয়াম বেসড কার্বন ফাইবার তৈরি করে ফেলে। কারণ হচ্ছে একটা ন্যাচারাল ফাইবারে কার্বন গুলো যতটা ভালোভাবে অ্যালাইন থাকে বা যতটা ভালোভাবে মানে অর্ডার্ড ওয়েতে ওরিয়েন্টেড থাকে, তার থেকে অনেক ভালোভাবে ওরিয়েন্টেড থাকে কোথায়? এই সিনথেটিক ফাইবার, এটা আমরা সবাই জানি। তো ন্যাচারাল ফাইবারে মোর র্যান্ডম ডিস্ট্রিবিউশন দেখা যায়, অন দি আদার হ্যান্ড সিনথেটিক ফাইবার গুলোতে মোর অর্ডার ডিস্ট্রিবিউশন দেখা যায়। সো উনি যখন এই রিজেনারেটেড একটা সিনথেটিক ফাইবার যেটা হচ্ছে রেয়ন, এই রেয়নটাকে ওই পাইরোলাইসিস করার মাধ্যমে কনভার্ট করেন। তো এইটা হচ্ছে প্রথম ধাপ আমাদের সিনথেটিক ফাইবার দিয়ে, সিনথেটিক না তো ম্যানমেড ফাইবার দিয়ে কার্বন ফাইবার তৈরি করার। বাট সেই ফাইবারটাও আসলে অতটা স্ট্রং ছিল না, মানে এটা বেটার দেন ন্যাচারাল সোর্স, বাট নট মানে নট ইন দা লিগ অফ দা সিনথেটিক সোর্স, মানে সিনথেটিক সোর্সের মতো ছিল না। মডার্ন কার্বন ফাইবার গুলো যতটুকু স্ট্রং ততটুকু ছিল না। তো এটা নিয়ে আরো গবেষণা চালাইতে চালাইতে তার ঠিক 2 বছর পরে জাপানিজ একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলটা ইউজ করেন এই কার্বন ফাইবার বানানোর জন্য। তো এইটা ইউজ করার পর একটা ব্রেক থ্রু আসে, দেখা যায় যে না, দিস ইজ মানে মোর স্ট্রং অ্যান্ড মোর লাইট ওয়েট, মোর বেটার কোয়ালিটি দেন দি আদার টু। অর্থাৎ রিজেনারেটেড বা ন্যাচারালের থেকে এই পিএএন দিয়ে যেটা বানানো হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে, সেইটা হচ্ছে বেটার ক্যারেক্টারিস্টিক শো করতেছে। তো এরপরে 1963 সালে এটার একটা স্ট্যান্ডার্ডাইজড সিস্টেম আবিষ্কার করা হয়। ফিলিপস, তারপরে জনসন, ওনারা হচ্ছে নতুন কার্বন ফাইবার ম্যানুফ্যাকচারিং প্রসেস আর কি আবিষ্কার করে, যেটা আমরা একটু পরে দেখবো যে প্রসেসটা কি। ওই প্রসেসটাই আসলে এখন এস্টাবলিশড প্রসেস, এবং এইটা দিয়েই এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল দিয়েই পৃথিবীর প্রায় 90% কার্বন ফাইবার তৈরি করা হয়। ওকে, সো দিস ইজ দ্য এস্টাবলিশড প্রসেস, এবং এইটা আবিষ্কার হয়েছিল 1960-তে। ওকে, এখানে লেখা আছে ওই কথাগুলাই, যে মেথড অফ সিনথেটিক ফাইবারকে কার্বন ফাইবারে কনভার্ট করার মেথড আবিষ্কার হয় 1960-তে। ইউনিয়ন কার্বাইড তারা হচ্ছে রেয়ন ফাইবার বেসড কার্বন ফাইবার তৈরি করে, আর ডুপন্ট হচ্ছে এই অ্যাক্রাইলিক বেসড কার্বন ফাইবার তৈরি করে, যেটা হচ্ছে মোস্ট অফ দা কেসেস 90%। আর এটার একটা ট্রেড নেম দেয় তারা, সেটা হচ্ছে ওরলন, যেটা এখনো চলে আর কি। তো এই ছিল মোটামুটি হিস্ট্রি, কার্বন ফাইবারটা কিভাবে আমরা তৈরি করলাম। এখানে একটা তোমার ইয়া দেওয়া আছে, হিস্টোরিক্যাল টাইমলাইন দেওয়া আছে, একই কথা। ওই জোসেফ সোয়ান থেকে শুরু করে টমাস আলভা এডিসন থেকে শুরু করে এই পিচ বেস্ট, তারপরে হচ্ছে 1971 সালে টোরে একটা কমার্শিয়াল কার্বন ফাইবার, এরপরে 2018 সালে হচ্ছে গিয়ে আমাদের মডার্ন কার্বন ফাইবার গুলো তৈরি করে। বা 2018 সাল বলতে এখানে মানে বর্তমানে যে কার্বন ফাইবার তৈরির কোম্পানিগুলো আছে সেগুলোর একটা ইয়া দেওয়া আছে আর কি, যেমন হেক্সেল, মিৎসুবিশি, জোলটেক, টোরে, এরা হচ্ছে এক একটা কমার্শিয়াল কোম্পানি যারা কার্বন ফাইবার তৈরি করে। আচ্ছা, তো ফাইবার সম্পর্কে আমরা জানলাম, তার হিস্ট্রিক্যাল ডাটাও আমরা জানলাম। এখন হচ্ছে আসলে তার ইউজ গুলা কোথায়, ডিপেন্ডিং অন তার ক্যারেক্টারিস্টিক্স, এইটা একটু আমরা দেখব। সে কত ডাইভার্সলি তাদের ইউজ থাকতে পারে, বা কোন কোন জায়গায়
জায়গায় তারা বেশি পরিমাণে ইউজ হয় সেই সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। তো ফার্স্ট অফ অল আমরা একটা প্রপার্টি সম্পর্কে জানি যে হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও। এটার মানে কি? এটার মানে হচ্ছে সাপোজ তোমার এইরকম একটা ম্যাটেরিয়াল আছে এই সাইজের, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেংথ দেয়, সাপোজ হচ্ছে 100 CN পার টেক্স, এটা হচ্ছে তার টেনজাইল স্ট্রেংথ। আমরা যদি সিমিলার এই 100 CN পার টেক্স পাইতে যাই একটা কার্বন ফাইবারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার শুধুমাত্র একটা ফাইবার নিলেই চলতেছে, 100 CN পার টেক্স, সিমিলার স্ট্রেংথ, কিন্তু ভলিউমটা কিন্তু অনেক কম, তাই না? এইখানকার ভলিউম আর এখানকার ভলিউমের মধ্যে মানে হিউজ ডিফারেন্স। সো এইটাকে আমরা বলতে পারি হচ্ছে হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও। কারণ কি, আমরা যদি উপরে স্ট্রেংথ রাখি, নিচে যদি ভলিউম রাখি, তাইলে স্ট্রেংথের পরিমাণ যত বাড়াবো তত হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও হবে, অন্যদিকে ভলিউমের পরিমাণ যত কমাবো তত হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও হবে, ঠিক না? তো সেই দিক থেকে চিন্তা করলে কার্বন ফাইবারটা হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও দেয়, মানে হচ্ছে কম ভলিউমে আমরা বেশি স্ট্রেংথ পাই। এটা হচ্ছে মেইন কথা। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হাই স্টিফনেস, মানে তুমি একটা ফাইবারকে বাঁকাইতে চাচ্ছ বা ফ্লেক্সিবল করতে চাচ্ছ, নমনীয় কিনা ফাইবারটা, সেইটার একটা মেজার হচ্ছে স্টিফনেস। অর্থাৎ একটা ফাইবারকে তোমার ডিফর্ম করতে কতটুকু ফোর্স ক্রিয়েট করতে হচ্ছে সেইটার উপরে ডিপেন্ড করে তার স্টিফনেস। তো আর ফোর্সটা ক্রিয়েট করা হয় কি লোড হিসেবে, কেজিতে, বা হচ্ছে লোড, যে কোনো একটা লোড দিলা সেই লোডে কি ফাইবারটা এরকম ঝুলে যাচ্ছে নাকি শক্ত আছে, এই জিনিসটা ডিফাইন করা যায় স্টিফনেস দিয়ে। তো এইখানে কার্বন ফাইবারের ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই যে তার স্টিফনেস অনেক বেশি কম্পেয়ারিং টু আদার ফাইবারস। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, অর্থাৎ তুমি তাকে যখন দুই দিক থেকে টানবা তখন তার স্ট্রেংথটা কেমন, সে কি এই যে মাঝখানে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে এরকম হবে, নাকি সে টিকে যাবে, সেই দিক থেকে কল্পনা করলেও দেখা যায় যে হাই টেনজাইল স্ট্রেংথ শো করে। টেম্পারেচার টলারেন্ট, খুব বেশি টেম্পারেচার একে নষ্ট করতে পারে না, সে হচ্ছে টেম্পারেচার টলারেন্ট। এটার একটা বড় উদাহরণ হচ্ছে কয়লা। কয়লা তো আগুনে পুইরা একেবারে অবস্থা খারাপ, তাই না? কাঠ টাট পুইরা কয়লা হয়ে যায়, বাট কার্বন ফাইবার কিন্তু কিছু হয় না। সো কার্বন ফাইবার অনেক হাই টেম্পারেচার টলারেট করতে পারে। কেমিক্যাল রেজিস্ট্যান্ট, এটা সব ন্যাচারাল সিনথেটিক ফাইবারের জন্যই সত্য যে তারা খুবই কেমিক্যাল রেজিস্ট্যান্ট হয়। খুব স্ট্রং অ্যাসিড বা খুব স্ট্রং কিছু না হইলে তার কোনো ক্ষতি করতে পারে না। টেম্পারেচার থার্মাল এক্সপানশন লো, অর্থাৎ হচ্ছে সাপোজ আমি একটা বরফকে যদি তাপ দিই সেটা কি হয়, সেটা পানি হয়ে যায়, তাই না? পানি হয়ে কি সেটা এক্সপান্ড করে, সেটা হচ্ছে ছড়ায়া যায় অনেকদিকে। আরো বেশি যদি তাপ দেই সেটা বাষ্প হয়ে যায়, বাষ্পর তো এক্সপানশন আরো বেশি, তাই না? বাষ্পর মানে অ্যাটম গুলো পরস্পরের থেকে অনেক দূরে দূরে থাকে। তো কার্বনের এই জিনিসটা কম, লো থার্মাল এক্সপানশন, অর্থাৎ তুমি একে যতই তাপ দেও না কেন সে হচ্ছে ছড়াবে না। তো ওই যে একজন যে কোশ্চেন করলো যে মানে আলাদা করব কিভাবে, এইটা হচ্ছে ওয়ান অফ দা মানে টেকনিক্স। এই ধর্মটা থাকার কারণে কিন্তু কার্বন খুব বেশি ছড়ায়া যায় না। তোমার অক্সিজেন বা হাইড্রোজেন বা নাইট্রোজেনকে তাপ দিলে তারা যে পরিমাণ এনার্জি নিয়ে ছড়ায়া যাবে চারপাশে বায়ুমণ্ডলে, কার্বনটা অতটা ছড়াবে না। সো তারা হচ্ছে মোটামুটি এরকম সংঘবদ্ধ অবস্থায় থাকে আর কি। তো এটা হচ্ছে ওয়ান অফ দা টেকনিক্স, ওয়ান অফ দা লজিক ব্যাখ্যা করার পিছনে যে কার্বনটাকে কিভাবে আমরা একসাথে রাখতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা অবশ্য নেগেটিভ একটা জিনিস, যে সে হচ্ছে অনেক এক্সপেন্সিভ। কার্বন ফাইবার কিন্তু নট মানে খুব চিপ একটা ফাইবার এরকম না। আমরা পলিস্টার বা অ্যামাইড বা হচ্ছে অ্যাক্রাইলিক এই ফাইবারগুলোর পিছনে যা খরচ করি, কার্বন ফাইবারের পিছনে তার থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ বেশি খরচ করতে হয়। এটা কেন করতে হয় এটা আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসে বুঝবো, যে কারণ ওইখানকার প্রসেসটা একটু ক্রিটিক্যাল, হাই টেম্পারেচার লাগে। তো যত বেশি তুমি টেম্পারেচারের সোর্স আনবা তত তোমার খরচ বাড়তে থাকবে। সো এই ফাইবারটা তৈরি করা এক্সপেন্সিভ। লো ওয়েট, এটা আমরা অলরেডি জানি যে এটার ওয়েট লো, এবং ওয়ান অফ দা রিজন কারণ হচ্ছে এখানে কার্বন ছাড়া আর কিছু নাই। অন্যান্য মেটেরিয়াল, ভারী মেটেরিয়াল গুলা, অক্সিজেন বা নাইট্রোজেন, যাদের মৌলিক ভর এক একটার অনেক বেশি বেশি,
সেই ম্যাটেরিয়াল গুলাকে আমরা বাড়া করে ফেলতেছি। সো এখানে শুধুমাত্র কার্বনের ওয়েটটাই মেজার করা হয় বা কার্বনের ওয়েটটাই কাউন্ট হয়। সো দ্যাটস ওয়াই বলা যায় যে এটা অনেক হালকা একটা ফাইবার। আর ইউজ গুলো যদি দেখি, আমাদের টেক্সটাইলে ইউজ আছে, তারপর হচ্ছে এয়ারোস্পেস, মিলিটারি ইউনিফর্ম, কোনো বুলেট প্রুফ ভেস্ট বা এই ধরনের কিছুতে ইউজ আছে, বা তোমার হচ্ছে অনেক সময় এটা দিয়ে আর্মসও তৈরি করা হয়, বা প্রোটেকটিভ কোনো কিছু তৈরি করা হয়। তারপর হচ্ছে স্পোর্টস এরিয়াতে ইউজ আছে অনেক। এরপর অটোমোবাইলে ইউজ আছে, অর্থাৎ গাড়ি বা মোটরসাইকেলের বডি তৈরি করতে। সিভিল ইঞ্জিনিয়ারিং ইউজ আছে কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলোতে। সো এই জায়গাগুলোতে আমরা ভেরিয়াস মানে ডাইভার্স ওয়েতে কার্বন ফাইবারের ইউজ গুলো দেখতে পারি। স্যার বাড়ি বানানো যায় স্যার এটা দিয়ে, এই যে সিভিলে যেটা দেখাইছে, লোহার রডের পরিবর্তে কার্বন ফাইবারের রড ইউজ করে এরকম। সিভিল আসলে শুধুমাত্র বাড়ি বানানো না, হ্যাঁ করা যাবে, তুমি করতে পারবা, কিন্তু সেই ক্ষেত্রে তোমার খরচ অনেক বেশি বেড়ে যাবে। কার্বন ফাইবারটা অনেক এক্সপেন্সিভ। ওকে, এই জন্য নর্মালি কেউ করে না, বাট পসিবল এটা যে একদম। তো কার্বন ফাইবারটা আমরা যখন তৈরি করি তখন কিন্তু একটা মানে চিকন ফিলামেন্ট শেপে কার্বন ফাইবারটাকে পাই। তো এই ফিলামেন্টটা আসলে এতই চিকন, এই যে এইখানে আমরা নিচের ছবিটা যদি দেখি, এইটা হচ্ছে মানুষের চুল, হিউম্যান হেয়ার, এটা হচ্ছে কার্বন ফাইবার। তাইলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে চুলই কিন্তু অনেক সময় দেখা যায় না, আর কার্বন ফাইবার তাহলে কতটা চিকন একটা কার্বন ফিলামেন্ট আর কি। তাইলে এইটা যদি আসলে এতটাই মানে দেখাই যদি না যায়, তাহলে আমরা ইউজ করব কিভাবে? তো এই জিনিসটাকে ইয়া করা হয়েছে যে কার্বন ফাইবার কখনো একা একা এরকম ইউজ করে না, যদি না মানে যদি কোনো ভিজিবল অ্যাপ্লিকেশন হয়, যেমন টেক্সটাইল ফাইবার বা হচ্ছে অন্যান্য কিছুতে কার্বন ফিলামেন্টটাকে একা একা ইউজ করে না, এই ফিলামেন্টটাকে বান্ডেল আকারে অনেকগুলো থ্রেড একসাথে, থাউজেন্ডস অফ কার্বন ফিলামেন্ট একসাথে হয়ে একটা কার্বন ফাইবার গঠন করে। অর্থাৎ ফাইবারটা যাতে আমরা এইটাকে নিয়ে কাজ করতে পারি, যদি একটা জিনিস দেখা না যায় তাহলে তাকে নিয়ে তো কাজ করা পসিবল না, তাই না? বা কাজ করা ডিফিকাল্ট। সো সেই দিক থেকে চিন্তা করে মানে ফাইবারটাকে অনেকগুলা বান্ডেল আকারে একসাথে ইউজ করা হয়। এতে করে দুইটা লাভ হয়। একটা হচ্ছে একটা সিঙ্গেল ফিলামেন্টের যে স্ট্রেংথ ছিল, সেই স্ট্রেংথটা অনেকগুলো ফিলামেন্ট একসাথে হওয়াতে কি অনেক গুণে বেড়ে যায় সেই স্ট্রেংথটা কার্বন ফাইবার। এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে ভিজিবিলিটি, দেখা যাচ্ছে, তার স্টিফনেস বেড়ে যাচ্ছে। নরমালি একটা ফিলামেন্ট যে স্টিফনেস দিত তার থেকে অনেক বেশি স্টিফ হয়ে যায় নরমাল এই ফাইবারগুলো। তো এইটার যদি আমরা মেজারমেন্টে যাই, তাহলে একটা কার্বন ফিলামেন্ট হচ্ছে 5 থেকে 8 মাইক্রোমিটার। তাহলে চিন্তা করো কতটা সরু। মাইক্রোমিটার মানে 10⁻⁻6, 1 মিটারে 10⁻⁻6। তো 5 থেকে 8 মাইক্রোমিটার। আর আর্লিয়েস্ট অর্থাৎ প্রথম দিকে যে কার্বন ফাইবারগুলো তৈরি করা হইতো সেগুলোর ছিল 7 থেকে 8 মাইক্রোমিটার এরকম হইতো, বাট মডার্ন কার্বন ফাইবার গুলো আরো চিকন ভাবে তৈরি করা যায়, অর্থাৎ 5 মাইক্রোমিটার পর্যন্ত কার্বন ফাইবার তৈরি করা যায়। এটা হচ্ছে ভেরি থিনার দেন হিউম্যান হেয়ার, অলরেডি আমরা এখানে দেখতেছি। আর এটা হচ্ছে লাইট ওয়েট। আর এটা হচ্ছে একসাথে টুইস্ট করে তুমি ইয়ার্ন বানাইতে পারো, উইভিং করে কাপড় বানাইতে পারো, ডিপেন্ড করে তুমি কিভাবে ইউজ করবা তার উপর। ওকে, তো এই যে এখন আসলাম আমরা স্ট্রাকচারে। কার্বন ফাইবারের ইন্টারনাল স্ট্রাকচার আসলে দেখতে মাইক্রোস্কোপিক ভিউ কেমন, দেখতে কেমন। তো এইটা চিন্তা করতে হইলে আমরা গ্রাফাইটের কথা একটু চিন্তা করতে হবে। গ্রাফাইট সম্পর্কে আমরা পড়ছি মোটামুটি, গ্রাফাইটের স্ট্রাকচারটা কেমন হয় সেটাও আমরা জানি। নরমালি 6টা কার্বনের চেইন থাকে, যে এইটাকে আমরা বলি হচ্ছে গ্রাফাইট। রিং ফর্মে যখন কার্বন গুলো যেরকম লেয়ার বাই লেয়ার অবস্থায় থাকে, তখন হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে গ্রাফাইট। তো যে বলছিলা যে এখান থেকে ম্যাটেরিয়াল সরে গেলে কার্বনের যোজনী, কার্বন একা হয়ে যাবে, কার্বন আরেকজনকে মানে ওই জায়গাটা ফিল আপ হবে না। তো তার আশা করি এই শেপটা দেখে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একটা কার্বন আশেপাশে আসলে
চারজনের সাথে 4টা কার্বনের সাথে 4টা বন্ড আসলে করে ফেলতেছে তার এই ফরমেশন চেইন শুরু হচ্ছে এখানে 1 2 3 4। সো সে হচ্ছে একা থাকতেছে না, সামহাও আমাদের এই রিং ফরমেশনের মাধ্যমে এক একটা যে কার্বনের লেয়ার তৈরি হচ্ছে এতে করে কার্বন গুলো মানে পুরোপুরি ইনভলভ হয়ে যাচ্ছে আর কি ইয়াতে। স্যার এগুলা কি তাহলে ন্যানো পার্টিকেল লেভেলের কাজ হচ্ছে? ন্যানো পার্টিকেল লেভেলের কাজ হচ্ছে। আচ্ছা, ন্যানো পার্টিকেল বলা যায় না, এগুলো এক একটা অ্যাটম হিসেবে যদি তুমি চিন্তা করো সেটা হচ্ছে ন্যানো পার্টিকেলের থেকেও অনেক ছোট। তো ন্যানো পার্টিকেল মানে হচ্ছে ধরো একটা ন্যানো ফাইবারের কথা যদি আমরা বলি, এখানেও কিন্তু অসংখ্য কার্বন ফাইবার আছে, তাই না? অসংখ্য কার্বন ফাইবার মিলে একটা ন্যানো ফাইবার তৈরি করতেছে। তো এইটা হচ্ছে ন্যানোর থেকেও ছোট স্কেলে, একদমই মানে তুমি মানে মেইন জায়গায় গিয়ে ওরিয়েন্টেশনটাকে ঠিক করে দিয়ে আসতেছে। এই কারণে কার্বনের মানে লোয়েস্ট ইউনিট স্যার আর কি। লোয়েস্ট ইউনিট, রাইট। হ্যাঁ, তো এইটার ওই যে সিমিলার টু গ্রাফাইট, এটার কনস্ট্রাকশন consisting of sheet of carbon atoms which are known as graphene sheet, এটা আমরা সবাই জানি, arranged in a regular hexagonal pattern। এই যেগুলো হচ্ছে 6টা মাথা আছে এই কারণে হেক্সাগোনাল প্যাটার্ন। আর হাইলি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, যেখানে হচ্ছে প্যারালাল টু ওয়ান অ্যানাদার, শীটগুলো এক একটা প্যারালালি থাকে, এই একটা শীট, নিচে আর একটা শীট, তারপর আরেকটা শীট। কারণ কি, এর ভেতরে অন্য আর কিচ্ছু নাই, সো এইখানে তোমার ইররেগুলার হওয়ার কোনো চান্সই নেই। এই কারণেই কার্বন ফাইবার এত রেগুলার এবং এত বেশি ক্রিস্টালাইন আর কি। জি স্যার, স্ট্রাকচারটা এরকমই মানে ভাবছিলাম যে হবে। আচ্ছা স্যার, একটু স্যার কোশ্চেন ছিল স্যার, হচ্ছে স্যার 3 ইডিয়টস মুভিটা তো স্যার সবাই হ্যাঁ, দেখছি বলো। স্যার। তো হচ্ছে স্যার ওইখানে স্যার যে একটা কোশ্চেন করছিল যে স্যার অ্যাস্ট্রোনটটা স্যার পেন্সিল কেন ইউজ করা হয় না স্যার। তো স্যার ওইটার অ্যানসারটা স্যার ছিল আচ্ছা। হচ্ছে স্যার পেন্সিলে তো স্যার গ্রাফাইট, তো হচ্ছে গ্রাফাইট থেকে স্যার হচ্ছে স্পেসে হচ্ছে কার্বন গুলো বের হয়ে যায়, তো হচ্ছে ওইটা আর কি চার্জ থাকে, এই কারণে হচ্ছে স্পেসে আর কি মানে ভিতরে অনেক সমস্যা করে আর কি রকেটের ভিতরে। তাহলে স্যার এই জিনিসটা অনেক টাফ হয়ে গেল না স্যার আচ্ছা। হচ্ছে রকেটে ইউজ করা স্যার, মানে এই কার্বন। আচ্ছা, এইটার ব্যাখ্যা ওইটার সাথে কিভাবে মিলাইছে এটা আমি ঠিক জানি না। এটা হইতে পারে তোমার রকেটের বডিতে যে কার্বন ফাইবারটা ইউজ করতেছো সেটা হচ্ছে তোমার দুই দিক থেকে কোনো একটা মানে স্যান্ডউইচ শেপ, অর্থাৎ তোমার ভেতরে কার্বন ফাইবার আছে, ওকে, দুই দিক থেকে কোনো কিছুর একটা কোটিং দিয়ে দেওয়া হয়েছে। মানে তোমার স্পেসের যে ইয়াটা মানে অ্যাটমসফিয়ারটা সেটা কার্বন ফাইবারকে এফেক্ট করতেছে না, এরকম হইতে পারে। বাট এটার ব্যাখ্যা আমি 100% দিতে পারতেছি না, সরি। তো এরকম হইতে পারে আর কি, এটা মানে আমার ধারণা। কারণ হচ্ছে তোমার একটা রকেটের বডি যখন তৈরি করবা, মেইন ম্যাটেরিয়ালটা তুমি কার্বন হিসেবে ইউজ করতে পারো, বাট তারও যদি এমন একটা কোটিং দিয়ে দাও যে যার মধ্য দিয়ে তোমার কার্বন ফাইবারটার উপরে তেমন কোনো ইম্প্যাক্ট আসতেছে না স্পেসের, তাহলে এটা সম্ভব নাকি? জি স্যার, ওটাই স্যার আটকে দিলেই সম্ভব আর কি স্যার সামহাউ। এটা হইতে পারে, এটা আমি ঠিক জানি না আর কি এটা। ওকে, থ্যাংক ইউ, ভালো একটা কোশ্চেন করছো। আচ্ছা, তো এখন আমরা একটু ম্যানুফ্যাকচারিং এর দিকে যাব, যে কার্বন ফাইবারটা আসলে কিভাবে বানাবো। তো ফার্স্ট অফ অল, কার্বন ফাইবার বানাইতে আমরা অলরেডি বলে আসছি যে আমরা অন্য কিছু একটাকে নিব, সেইটাকে পাইরোলাইসিস করে অন্যান্য জিনিসগুলোকে বাইর করে দেব, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো অন্য যে জিনিসটা নিব এইটার একটা নাম দেওয়া হয়েছে এখানে, নামটা হচ্ছে প্রিকারসার, যে ম্যাটেরিয়ালটাকে নিয়ে আমরা কাজ করব সেটার নাম। তো এই প্রিকারসারের মধ্যে কি থাকবে? কার্বন ব্যতীত অন্যান্য অনেক ম্যাটেরিয়াল, অর্গানিক যে কোনো কিছুই থাকতে পারে, যেমন পলিঅ্যাক্রিলানাইট্রাইল, এইটার থেকে যদি আমি কার্বন বানাই, এইটাকে বলবো কার্বন ফাইবারের প্রিকারসার। তো তাইলে প্রিকারসারের সংজ্ঞা হচ্ছে যে র ম্যাটেরিয়ালটাকে আমরা কার্বন ফাইবারে কনভার্ট করতেছি, বা যে র ম্যাটেরিয়ালটাকে নিয়ে কাজ করে আমরা কার্বন ফাইবার বানাচ্ছি সেটার নামই হচ্ছে প্রিকারসার। এটা একটা জেনারেল টার্ম। আচ্ছা, তো এখন আমরা মূলত অনেকগুলো সোর্স আছে কার্বন ফাইবার তৈরি করার। আমরা বললাম যে আমাদের আশেপাশে অনেক ম্যাটেরিয়াল, তো এইগুলাকে আমরা নিয়ে কাজ করে কার্বন ফাইবার বানাই দিতে পারি, কারণ সবার মধ্যেই কার্বন ফাইবার আছে। তো তার মধ্যেও সবচাইতে বেশি ইউজ করা দুইটা সোর্স আছে, যে দুইটা সোর্সের
একটা হচ্ছে আমাদের পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, যেটা 1960-তে আবিষ্কার হয়েছিল সেটা। আরেকটাকে আমরা বলি হচ্ছে পিচ, পিচ টাইপ। এটা আমাদের জন্য নতুন একটা টার্ম। তো পিচ কিছুই না, পিচ হচ্ছে তোমার পেট্রোলিয়াম থেকে যে ম্যাটেরিয়াল গুলোকে এক্সট্রাক্ট করা হয়, ওইখানে অনেক কিছু থাকতে পারে, মিথেন, ইথেন, তারপরে প্রোপেন, মানে পেট্রোলিয়াম বেসড অনেক কিছুই একসাথে মিক্সড আকারে থাকতে পারে। এই মিক্সচারটাকে বলা হয় মূলত পিচ। এর ভেতরে কি আছে, কত প্রপোর্শনে আছে, আমরা কিছুই জানি না নর্মালি। তো ওই পিচটাকেও আমরা কার্বন ফাইবারে কনভার্ট করতে পারি। নর্মালি দেখতে পিচটা হচ্ছে তোমার ওই যে কিছুটা আলকাতরা, আলকাতরা দেখছো না সবাই, ওই টাইপের। স্যার ওই যে রাস্তা ঢালাই করার সময় যেটা রাস্তা ইউজ ঢালাই করে করার সময় যে পিচ বানায়, হ্যাঁ হ্যাঁ, সামথিং ওইরকম দেখতে। তো এইটা হচ্ছে পেট্রোলিয়ামের একটা, মানে পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করার সময় এই জিনিসটা পাওয়া যায়, আর এটার থেকেও আমরা কার্বন ফাইবার বানাইতে পারি। তো সবচাইতে বেশি ইউজ করা হয় এই দুইটা জিনিসই। এছাড়া সেলুলোজ আছে বা অন্যান্য যে সোর্স গুলো আছে, এগুলার থেকে কার্বন ফাইবার বানাইলে দেখা যায় যে অতটা ভালো হয় না, প্রপার্টি অতটা সুবিধার হয় না, ছিঁড়া যায় বা ইয়া থাকে, আনইউনিফর্ম হয়, এই জিনিসগুলো ভালো হয় না। সো এই দুইটাতে ইউজ বেশি, এবং তার মধ্যে এইটাই হচ্ছে 90%। এইটার থেকেই সর্বোচ্চ প্রপার্টি এক্সট্রাক্ট করা যায় কার্বন ফাইবারের। সো এটাই হচ্ছে 90%, আর বাকি 10%-এর মধ্যে এইটা আছে, প্লাস অন্যান্য গুলো আছে। তো এখানে এই কথাগুলাই লেখা আছে, প্রিকারসার। আর এটা যেটা বলছিলাম যে আমরা প্রিকারসারটাকে প্রথমে ফিলামেন্ট বানিয়ে নিব ইউজিং টিপিক্যাল কেমিক্যাল মেকানিক্যাল প্রসেস, যেটা আমরা দেখে আসছি ওয়েট স্পিনিং এর মাধ্যমে। তো ফাইবার তৈরি হয়ে গেছে, এইটাকে জাস্ট আমরা এরপরে পাইরোলাইসিস করব, তাপ দিব হাই টেম্পারেচারে, তাইলেই আমার কাজ হয়ে যাবে, মানে খুব সহজে যদি আমি বলতে চাই। তো কাজগুলা কিভাবে হয় এটাও আমরা দেখবো সামনে, যে কোন টেম্পারেচারে আসলে কি হয় সেটাও আমরা বোঝার চেষ্টা করবো আর কি। আচ্ছা স্যার, প্রিকারসর হিসেবে আমরা মানে কার্বনের পার্সেন্টেজ যেটাতে বেশি, আমরা কি সেটা ইউজ করা কি আমাদের জন্য বেটার হবে না? কার্বনের পার্সেন্টেজ বেশি, হ্যাঁ অবশ্যই সেটা ইউজ করা বেটার হবে, এবং এই কারণেই তোমার পিএএন ফাইবারটা প্রাচুর্য এত বেশি। কারণ আমরা কি জানি, এইটাতে অ্যাট লিস্ট 85% অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ থাকে, তাই না? আর বাকি 15% থাকে হচ্ছে অন্য কোনো গ্রুপ। এখন অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপের মধ্যে তো ম্যাক্সিমামই কার্বন, তাই না? কারণ অ্যাক্রাইলিকের ইয়া কি, CH2 CN, সরি CH, এই পাশে CN, তিনটা জায়গাতেই কার্বন আছে, তাই না? এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন বাইর করে দিলেই খালি কার্বন থাকে। তো এইটা ইউজ করেই দেখা যায় যে ম্যাক্সিমাম আসলে কার্বনের ইয়া ঘটানো সম্ভব, এবং এই কারণেই অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে যে কার্বনটা তৈরি করা হয় সেটার প্রপার্টি বেটার হয় আর কি। আর পিচ যেটা, এখানে আসলে কোনটা কি প্রপোর্শনে আছে আমরা জানি না। এটা হচ্ছে হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম, এখানে মিথেন থাকুক, ইথেন থাকুক, বা যাই থাকুক না কেন, এটার কিন্তু মানে আনপ্রেডিক্টেবল। এটাতে আসলে কত পরিমাণে থাকবে এটা আমরা বলতে পারতেছি না। সো এটা দিয়ে প্রপার্টি এইটার মতো এত ভালো হয় না। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা কিছু প্রিকারসার নিয়ে আলোচনা করছি। তো প্রিকারসার গুলো বলছি যে অনেক কিছুই হইতে পারে, এখানে কয়েকটা নিয়ে আলোচনা করা হয়েছে। টেক্সটাইল পলিঅ্যাক্রিলোনাইট্রাইল যেটার কথা বললাম, সবচেয়ে বেশি যেটা ইউজ হয়, এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। মেল্টেবল পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, আমরা জানি যে টেক্সটাইল পলিঅ্যাক্রিলোনাইট্রাইল কিন্তু মেল্টেবল না, কারণ এটাকে মেল্ট করলে তোমার এটার প্রপার্টি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে থার্মোসেনসিটিভ একটা পলিমার, আমরা পড়ছিলাম মনে আছে না? এটাকে আমরা ওয়েট স্পিনিং এর মাধ্যমে স্পিনিং করছিলাম। সো এইটা একটা মেল্টেবল পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, যেগুলা ওইখানে আসলে তোমার যে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল গুলাকে মেল্ট করা যায়, মেল্ট স্পিনেবল, সেগুলো নিয়েও করা যেতে পারে। এরপরে আছে হচ্ছে লিগনিন, যেটা ন্যাচারাল একটা ম্যাটেরিয়াল, লিগনিন থেকেও আমরা পাইতে পারি। পলিইথিলিন পাইতে পারি, পিচ তো অলরেডি দেখলাম, পিচ থেকেও পাইতে পারি। তো এগুলার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে প্রতিটারই। অ্যাডভান্টেজ গুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এগুলা খুবই জেনারেল কথাবার্তা, এখানে খুব মানে বেশি করার কিছু নাই, এটা একটু নিজেরা দেখে নিও আর কি। কোনটার ক্ষেত্রে সুবিধা হয়, কোনটার ক্ষেত্রে অসুবিধা হয়।
স্যার সবগুলা থেকে যে কার্বন ফাইবার পাই ওগুলার মানে নেচার কি সেমই থাকে নাকি ওগুলার ভিতরে ডিফারেন্স থাকে? না, কার্বন ফাইবারের নেচারটা তোমার ডিপেন্ড করবে। এক নাম্বার হচ্ছে কার্বনের নেচার সব সেম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কার্বন তুমি যেখানেই দাও কার্বন কার্বনের মতোই আচরণ করবে। বাট কার্বনটা তোমার আরেকটা কার্বনের সাথে কিভাবে বন্ডিং করতেছে, এটা কি এরকম রিং ফর্মে আছে, নাকি এরকম ডাবল বন্ড করে আছে, না ট্রিপল বন্ড করে আছে, বা অন্য কোনো যদি ম্যাটেরিয়াল থাকে অক্সিজেনের সাথে বা হাইড্রোজেনের সাথে কিভাবে যুক্ত আছে, তাদের স্ট্রাকচারটা কেমন, এইগুলোর উপরে আসলে ডিপেন্ড করবে আমাদের আলটিমেটলি লাস্ট কার্বন ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, কার্বন ফাইবারের স্যার কার্বনের স্ট্রাকচারটা ভিন্ন ভিন্ন হতে পারে? কার্বনের স্ট্রাকচার অনেক সময় ভিন্ন হয়ে যায়। তোমার যে ধরো তুমি পলিঅ্যাক্রিলাইট থেকে তৈরি করতেছো তখন হচ্ছে এরকম গ্রাফাইটের মতো রিং শেপে আসছে, বাট তুমি যখন অন্য কোনো সোর্স থেকে তৈরি করতে যাবা তখন কিন্তু এই শেপে নাও আসতে পারে, তাই না? ধরো লিগনিনে বা সেলুলোজের যে শেপ আছে কার্বনের, সেই শেপে যদি তৈরি করতে যাও সেখানে শেপটা চেঞ্জ হয়ে যাইতেই পারে। সো এইটা মানে আমরা তো জাস্ট তাপ দিচ্ছি, তাই না? এটাকে তো আর আমরা নিজেরা বসায় দিয়ে আসতে পারতেছি না কন্ট্রোল করে। সো কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য কোনো শেপ চলেও আসতে পারে। ধরো তোমার এই ক্ষেত্রেও ধরো 95% আসছে এরকম, আর বাকি 5% অন্য শেপ তৈরি হয়ে গেছে, তোমার কিছু করার নেই। তো এরকম হইতে পারে আর কি, কার্বনের শেপ ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট হইতে পারে, এবং তার উপরে ডিপেন্ড করবে আলটিমেটলি ফাইবারটা কেমন হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং এ চলে যাব, বাট ম্যানুফ্যাকচারিংটা আমরা আজকে ধরবো না, এটা আমরা নেক্সট ক্লাসে ধরবো। ম্যানুফ্যাকচারিংটা টোটালি মানে বোঝার জিনিস আর কি, অনেক ডিটেইলসে। এটাই হচ্ছে মেইন মানে কি বলবো এই চ্যাপ্টারের ব্যাকবোন বা মেরুদণ্ড। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই ক্লাসে এইটুক পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে ফিডস্টক প্রাইস এটা কি? ফিডস্টক প্রাইস, আচ্ছা হ্যাঁ, লোয়ার ফিডস্টক প্রাইস। আচ্ছা, ফিডস্টক প্রাইস হচ্ছে তোমার তুমি যে ম্যাটেরিয়ালটাকে ফিট করাইতেছো বা র ম্যাটেরিয়াল যেটা কিনতেছো এইটার পেছনে তোমার কস্টটা কেমন যাচ্ছে। লিগনিন যেহেতু তোমার এইটার তো এইটার প্রাইস নরমালি সিনথেটিক ম্যাটেরিয়ালের থেকে একটু কম। ওকে, কারণ এটা আমরা ন্যাচারালি পাচ্ছি, এটা হচ্ছে তোমার রিনিউয়েবল সোর্স, এটা কখনো শেষ হচ্ছে না, তাই না? লিগনিন আমরা অনেক জায়গা থেকেই পাই। এটা হচ্ছে এর একটা সুবিধা। আচ্ছা, আর কিছু? আচ্ছা, আর কিছু যদি না থেকে থাকে, আজকে একটু আগে শেষ করলাম কারণ হচ্ছে আমরা আজকে একটা এক্সারসাইজ তোমাদেরকে দিব, মানে আজকে দিতে হবে না, নেক্সট ক্লাসের আগে গুগল ক্লাসরুমে আপলোড করলেই হবে। এক্সারসাইজটা হচ্ছে একটা পেপার রিলেটেড, আমরা আগেও বলছিলাম যে একটা পেপার নিয়ে আলোচনা করব আমরা, কারণ আমরা এই যে জিনিসগুলো পড়তেছি এইগুলা হচ্ছে তোমার প্রিভিয়াসলি ডিসকভার্ড জিনিস বা আগে আবিষ্কার করা হয়েছে এমন, বাট বর্তমান সময়ে এই জিনিসগুলো নিয়ে আসলে কি হচ্ছে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া কিন্তু অত ভালো না। সো এইটা আমাদের একটু মাথায় রেখে আজকে একটা পেপার নিয়ে আর কি আলোচনা করব বা একটা টাস্ক দিয়ে দিব, যেটা তোমাদেরকে নেক্সট সপ্তাহে তো স্যার নিবেন, তারপরের সপ্তাহে আবার আমি নিব। সো 15 দিন তোমরা 14 দিন তোমরা টাইম পাবো আর কি টাস্কটা কমপ্লিট করার। তো আমরা পেপারটা ওপেন করেই আলোচনা করি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আর কি। একটা মিনিট। আর ভার্সিটি খোলার ব্যাপারে স্যার কিছু আলোচনা হচ্ছে স্যার? খোলার ব্যাপারে ইউজিসি এখনো কোনো সিদ্ধান্ত দেয় নাই, বাট ওই যে তোমাদের ইয়া তো খুলে দিচ্ছে শুনলাম ফেব্রুয়ারি থেকে, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলে 9, 10, 11, 12। তো এইটা খুলে দেওয়ার পরে আসলে এইখানে আসলে কথা আছে, কারণ ভার্সিটি লেভেলে তোমার আমাদের হলের বিষয়টা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, কারণ হলে অনেক স্টুডেন্ট একসাথে থাকে। সো ওইখানে তোমার যে পরিমাণ মানুষ থাকে আর
নরমালি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলে তো আসলে নরমালি বাসার থেকেই সবাই পড়াশোনা করে বা ক্লাস করে, এবং সেইটাও করতেছে হচ্ছে তোমার শুধুমাত্র ক্লাস 10 এবং সেকেন্ড মানে সেকেন্ড ইয়ার বাদে বাকিরা হচ্ছে সপ্তাহে একদিন করে ক্লাস করবে, এরকম একটা সিদ্ধান্ত মনে হয় আসছে। তো এইটার